স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। জাতীয় সংসদের মতো মাঠেও নেই সরকার বিরোধী প্রধান রাজনৈতিক জোট। কথার চালে সরকারকে বেকায়দায় ফেলতে ৭১-এর ইতিহাস টানতে চাইছে তারা। তার বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হলেও তর্কের ফাঁদ এড়াতে পারেনি সরকারি দল। ইতিহাসে জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা নিতে ব্যস্ততা কারোই কম নয়। এর ফলে আড়াল হয়ে পড়ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতা। এসব নিয়ে আজকের আলোচনা শিরোনাম তথ্য তত্ত্ব মিথ্যা সত্য। কথা বলতে শুরুতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আজম শফিউল আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। জনাব তারেক শামসুর রহমান, বিএনপি, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি রাজনীতিটাকে মোটামুটি এখন ইতিহাস এবং ভূগোলের দিকে একটু কেন্দ্রীভূত করেছে। ঐতিহাসিকভাবে কিছু কথা তারা বলছে, যেমন জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান একজন প্রথম অবৈধ প্রধানমন্ত্রী, এবং তিস্তার পানি আদায় করার জন্য লং মার্চেরও একটি ঘোষণা দিয়েছে বিএনপি। এই সার্বিক বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে আপনি যেভাবে এটাকে বিশ্লেষণ করলেন, আমি এভাবে দেখতে চাই না। এটা বিএনপির বক্তব্য নয়, এটা বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য। এই বক্তব্যটা বিএনপি ধারণ করে কিনা, ধারণ করে আমি সেরকম স্টেটমেন্ট আমি দেখিনি। আমরা আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনি যে কথা বলেছেন সেই কথা যদি ভুল হয় তাহলে প্রমাণ করা হয় সেটা। এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন তারেক রহমান সাহেব যা বলেছেন তা ঠিক বলেছেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন তারেক রহমান যা বলেছেন ঠিক বলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি রেজলিউশন আকারে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপি সিনিয়র নেতারা কথাগুলো বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে ইতিহাসের আপনি বা আমি বা তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইতিহাসকে পরিবর্তন কেউ আমরা করতে পারবো না। ইতিহাসের জায়গা ইতিহাসকে দিতে হবে। কার অবদান কতটুকু ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, এটা ইতিহাসে বিচার করবে। এটা নিয়ে আলোচনা না করে বরং বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থানটা এখন স্ট্যাগনেন্ট অবস্থা আছে, সেই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের সবার আলোচনা করার একটা বড় প্রয়োজন। আর আপনি আরেকটা যে কথাটা বলেছেন, সর্বশেষ বিএনপির একটা কর্মসূচি, লং মার্চের কর্মসূচি বিএনপি দিয়েছে। আমি মনে করি এই যে কর্মসূচির মধ্যে দিয়েই বিএনপি নতুন করে এক ধরনের রাজনৈতিক কর্মসূচিকে নিজেকে সম্পর্কিত করলো। কারণ আপনি জানেন যে তিস্তার সাথে বাংলাদেশ উত্তরবঙ্গের মানুষের একটা আত্মার সম্পর্ক আছে। কোনো তিস্তা যদি শুকিয়ে যায়, মানুষ সেখানে মারা যাবে, এক কথা বলা যায় যে মারা যাবে। তো এখন বিএনপি, আমি তো মনে করি যে তিস্তার মতো একটা ইস্যুকে বিএনপির সামনে এনে বিএনপি সাধারণ মানুষের কাছে আবার যেতে চাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে সেই মাওলানা ভাসানীর লং মার্চ, ফারাক্কার লং মার্চের কথা। তো বিএনপি সে সামনে নিয়ে আসছে। আসলে যে বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বিএনপির কোনো কর্মসূচি নেই যে বিকজ বিএনপি এখন পার্লামেন্টেও নেই, আর মাঠের রাজনীতিতেও সক্রিয় হতে পারছে না। নানা ঝামেলায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নেতারা একবার জেল থেকে ছাড়া পান, আবার জেলে যান। তো এই যে কর্মসূচির মধ্যে বিএনপির পক্ষে একটা সুষ্ঠু রাজনীতি পরিচালনা করাও সম্ভব হচ্ছে না। সুতরাং এখন আমার বিবেচনায় এই তিস্তা লং মার্চ দিয়ে বিএনপি আবার কর্মীদেরকে চাঙ্গা করতে চাচ্ছে এবং হয়তো আগামী দিনগুলোতে এটাকে একটা বড় ইস্যু করবে। স্যার, আপনার কথার প্রায় প্রতিধ্বনি করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব এস টি ইমাম, তিনি বলছেন যে দলকে চাঙ্গা করার জন্যই এটা আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। কিন্তু আমি প্রথম প্রশ্নটি আবার করতে চাই যে ইতিহাস নিয়ে যে বক্তব্য, সেটাকে আপনি বিচ্ছিন্নভাবে বিএনপির একজন ভাইস চেয়ারম্যানের বা কিছু নেতার বক্তব্যই বলতে চান, এবং এই বক্তব্যের সত্যতা অসত্যতা আপনি কিভাবে বিচার করবেন? আমার বক্তব্যটা হচ্ছে ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে যে ইতিহাসকে আমরা কেউই পরিবর্তন করতে পারবো না। ইতিহাসে কি আসলে, ইতিহাসে যে অবস্থানে আছে, আমরা যে অবস্থানকে ইতিহাসকে ধারণ করি, ইতিহাসটা সেই অবস্থাতেই আছে। আজকে পৃথিবীর ইতিহাসকেই আমরা যদি বাংলাদেশের বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসের দিকেও তাকাই, সেই ইতিহাস কিন্তু সেইভাবেই রয়ে গেছে। আমরা কিন্তু নতুন করে ইতিহাস লিখতে পারি না। নতুন করে ইতিহাস লেখার সুযোগ নেই। বক্তব্য পুরোপুরি ক্লিয়ার। অ্যাডভোকেট আমিন উদ্দিন, আপনার কাছে জানতে চাইবো যে সরকার উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন রকম ঘটনা ঘটানোর পর আমরা দেখছি যে তিস্তার পানি, যেটি এখন একটি অনেক বড় ইস্যু হয়ে থাকছে, সেই তিস্তার পানি স্বাভাবিক সময়ের চেয়ে 1/10 এসে ঠেকেছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের আর আমরা কি বলতে পারি না যে দেশের বাইরে দুই দিকেই সরকার আসলে নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছে? দেখেন, তিস্তার পানির বিষয়টা যদি আপনি বলছেন, তো
এটা ব্যর্থতার প্রশ্নটা তখনই আসবে যদি দেখা যায় যে ভারতে প্রচুর তিস্তার উৎসমুখে অনেক পানি ওরা আটকিয়ে রেখে আমাদেরকে দিচ্ছে না, ওদেরও সমস্যা আছে। কিন্তু আমি এটা কোনোভাবেই মনে করি না যে একটা যে দেশ যারা আমাদের দেশের থেকে উপরে আছে, উজানে আছে, তারা একতরফা পানি ভোগ করবে আর আমরা করবো না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনি অনৈতিক। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি এটা বলছি এটা অ্যাডভোকেট সম্পূর্ণ আহমেদ, আপনি অনৈতিক নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের আপনি পক্ষ বলছেন থেকে। যে পানি বা অনেক উপচে পড়ছে না, তারা কিন্তু গজলডোবা বলে একটি জায়গায় বাদ দিয়ে সেই পানি কিন্তু সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি বলছি যে সেটা সম্পূর্ণ অনৈতিক তাদের। এখানে সরকার যে যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার বাধার কারণে, আমি কিন্তু গত পরশুদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা আলোচনা শুনলাম, উনি বলছেন যে নির্বাচনের পরে এই বিষয়টা নিয়ে উনি দুটো কথা বলছেন। একটা হচ্ছেন যে আমাদের ছিটমহলগুলো এগুলো নিয়ে বলছেন উনি জরিপ করছেন, আলোচনা করবেন, এবং পানির ব্যাপারেও কিন্তু বলছেন যে আমাকে না বলে করা হয়েছিল, হ্যাঁ আমরা সমীক্ষা করেই করব, কিন্তু তার সমীক্ষার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। আমি আপনাকে বলছি, জানা আছে যে 1997 সালে যে আন্তর্জাতিক নদী আইন বা পানি আইন যেটি করার কথা, সেটি যদি আমরা সিগনেটারি হতাম, 34টি দেশ হয়ে গেছে, আমরা সিগনেটারি হলে এটা একটা আইনে পরিণত হতো, কিন্তু আমরা কিন্তু এটা সিগনেচার করি না। 1997 সাল থেকে এটা আমাদের কাছে আছে। আমি আপনাকে বলছি, আমি যেটা বলছি যে দেখেন, কিন্তু আপনি যে একটু আগে স্যার যেটা বলছিলেন ফারাক্কার কথাটা, এই ফারাক্কা কিন্তু এই আলোচনার মাধ্যমে, চুক্তির মাধ্যমে কিন্তু ফারাক্কাটা কিন্তু হয়েছে, এবং এই আওয়ামী লীগই এটা 2096 জন ক্ষমতায় ছিল, সেই চুক্তি করে পানিয়ে নিয়ে আসছে। এখন হয় কি যে এটা আরম্ভ হলো, তো চুক্তিটা যেহেতু কেন্দ্রীয় সরকারের কথা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন 1977 সালে জিয়াউর রহমান একটি চুক্তি করেছিলেন, সেই চুক্তিতে পানি আসেনি ভাই। সেই চুক্তি তো পানি আসছে গ্যারান্টি ক্লজ সহ। না, আপনি দেখেন এটা হচ্ছে 98 99 তে যে 96 সালের চুক্তির পর এই দুটি চুক্তি আমাদের জন্য কার্যকর ছিল। এবং আপনি 77 সালের চুক্তির কথা বলতে হবে আমিন ভাই। শুনুন, 77 সালের চুক্তিটা আপনি জানেন, এরপরে কত বাংলাদেশে দিয়ে কত পানি প্রবাহিত হয়েছে, কত আন্দোলন, কত সংগ্রাম। এই শুধুমাত্র মাওলানা ভাসানী না, প্রায় শফিউল আলম প্রধান দেখতাম প্রায় একটা ফারাক্কা নিয়ে একটা মিছিল করতেন, যে পানি যদি চলে আসতো মিছিল তো। কিন্তু এই যে আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগের সময় যে চুক্তি হলো, তারপর কিন্তু এই মিছিল হচ্ছে না। তার মানে এখন আমরা যে পানি পাওয়ার কথা, ন্যায্য পানি না পেলেও আমরা পানি পাচ্ছি। আমি কিন্তু কখনো বলছি না যে ন্যায্য পানি আমরা পাচ্ছি। এবং এইখানে কিন্তু আমাদেরকে সকল রাজনীতি, আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, এই যে আপনি বললেন তিস্তার পানির জন্য লং মার্চ হচ্ছে, কিন্তু আমরা সমীক্ষা করছি না, আমরা আমাদের সব রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছি না। লং মার্চ করবো হয়তো রাজনৈতিক ফায়দা তোলার জন্য, মানুষের কি লাভ হবে সেটা বুঝতে হবে। এবং এইখানে সকল রাজনৈতিক দলকে মানুষের জন্য যেহেতু আমরা, তারা রাজনীতি করে, তারা সরকারকে তো আমরা চুপ থাকতে দেখছি। লং মার্চ করেও যদি কারো দৃষ্টি আকর্ষণ করা যায়, সরকার তো কিছুই বলছে না। করে যদি এটা হয়, যে কথাগুলি ভারতীয় সাইড থেকে বলা দরকার, আমাদের পানি সম্পদ মন্ত্রী বলছে ওদের এখানে নির্বাচন চলছে, তারপরে কথা বলবো। আমাদের শুনেন, আপনি তো এটা বাস্তবতা বুঝতে হবে। এই মুহূর্তে কার সাথে কথা বলবেন? বাস্তবতা বোঝার জন্য তো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। কোনটাই আপনি করবেন, আপনি বসে থাকবেন। শুনেন, আপনি তো আমাদের কিছুদিন আগে তো ঘর রিজভি সাহেব ঘুরে আসছেন, জি, ওনারা কি করছেন না, আলোচনা করছেন না? এবং এখানে সকালের সাথে আলোচনা করতে হবে। শুধুমাত্র এখন তো আপনি জানেন না কে ক্ষমতা আসছে, দুই দলের সাথে আলোচনা করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনার নিজের স্বার্থে কাজ করতে হবে। এখন আমরা আবার আসবো আপনার কাছে, যে একটু সাপ্লিমেন্ট করব, আমরা পরে আসি স্যার আপনার কাছে। আবার আমি একটু জানাব, আজম শফিউল আলম আপনার কাছে আসছি, যে আমি স্যারের কাছে প্রশ্ন করেছিলাম যে তারেক রহমান এরকম একটি কথা বলেছেন, তারপর বিএনপির স্যার অবশ্য বললেন যে ইতিহাস নতুন করে লেখা যায় না, এটি পরিষ্কার করে উনি বলেছেন। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যেসব শব্দ ব্যবহার করেছেন, সেসব শব্দ কতটা যৌক্তিক, গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? প্রথমে আমি যে বিষয়টাতে স্যার যেটা বলেছেন যে ইতিহাস লেখা যায় না, কিন্তু স্যার যদি ইতিহাসটা স্পষ্ট করে বলতেন তাহলে হয়তো আরো ভালো হতো। তো কেন এই বক্তব্যগুলো আসছে? আপনি আপনার শুরুতেই শুরু করেছিলেন যে আজকে বিএনপির অবস্থানটা কোথায়। আপনার রাজনীতির ময়দানেও নেই বিএনপি, সংসদেও নেই। এই অবস্থায় বিএনপিকে আলোচনায় যদি টিকে থাকতে হয়, তার জন্য নতুন নতুন ডিসকোর্স সৃষ্টি করার একটা প্রচেষ্টা হিসেবে তারেক রহমান একটির পর একটি ইতিহাস প্রসব করে চলেছেন, আমি যদি এই শব্দটি ব্যবহার করি। কারণ হচ্ছে যে ইতিহাসের এমন সব তথ্য উনি উপস্থাপন করার চেষ্টা করছেন যেটা ইতিহাসকে বিকৃত করে। তো এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের কোনো নেতা যে তারেক রহমানের এটার জবাবে যে শব্দ ব্যবহার করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমি অনেক ক্ষেত্রেই মনে করি যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। তবে এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করেও কিন্তু তারা জবাব দিতে পারতেন, এবং জবাব দেওয়া উচিত। ধরেন আমি দ্বিধান্বিত হয়ে যাই, কখনো কখনো মনে করি যে এই ধরনের যে অবান্তর ইতিহাস উনি উপস্থাপন করছেন, এটার কি জবাব দেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, জবাব না দিলে যেটি হয়, আপনার নিশ্চয়ই কমিউনিকেশনের ছাত্র হিসেবে গোয়েবলসের কথা মনে আছে, হিটলারের প্রচারমন্ত্রী। একটা মিথ্যাকে যদি 99 বার বলা হয়, 100 বারের সময় এটি
সত্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা গোয়েবলস দাবি করেছে। আপনি গণযোগাযোগের সবচেয়ে কৃতি ছাত্রদের মধ্যে একজন। আপনি যখন হিটলার এবং গোয়েবলসের উদাহরণ দেন তখন আমার কাছে মনে হয় যে হিটলার তো ক্ষমতায় থাকা অবস্থায় গোয়েবলস এতটা প্রচারণা করতে পেরেছিলেন, ক্ষমতা ছাড়া কি গোয়েবলসের পক্ষে চেষ্টা তো করা, সেই চেষ্টা কি এই চেষ্টা দিয়ে করতে হবে? ক্ষমতার বাইরে থাকা একজন বিদেশে দুটো কথা বলেছেন সেটা এটাকে হিটলারের ক্ষমতার সাথে কিন্তু আমি তুলনা করছি না। আমি তুলনা করছি যে প্রচেষ্টাটা, যে যখন একটা ইতিহাসকে রিপিট করা হয়, ধরেন গোয়েবলসের প্রচেষ্টাটাকে যখন আপনি রিপিট করছেন, হিস্ট্রি তো একইভাবে রিপিটেড হয় না। এই প্রচেষ্টাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্সপিরেশনটা ওখান থেকেও আসতে পারে। এসে আজকে যে তথ্য উপস্থাপন করা হচ্ছে, আপনি দেখেন এই দেশে মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে ধরেন ইতিহাস নিয়ে নানা ধরনের বক্তব্য তো নানা সময় উপস্থাপিত হয়েছে, এগুলো পরে খণ্ডিত হয়েছে। তা আমি যেটা বলছিলাম যে রাজনীতির মাঠে নিজেকে টিকিয়ে রাখার জন্য এই একটির পর একটি মিথ্যা তথ্য উনি উপস্থাপন করছেন। এর ফলে যেটি হচ্ছে সেটি হলো যে তারেক রহমান ইতিহাস সম্পর্কে ওনার কতটুকু জ্ঞান, ওনার পড়াশোনা কতটুকু, এইগুলো বিষয়ে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত বলা যেতেই পারে, কিন্তু আপনি নিশ্চয়ই আরো পরিষ্কার করে বলবেন যে সরকার পক্ষের সিনিয়র নেতৃবৃন্দ কেন এরকম, আপনি অবশ্য নিন্দা করেছেন যে এটা না করলেও হতো। আমি আপনার কাছে আসছি স্যার, আমি একটু ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনার কাছে বলতে চাই যে সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দী। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের এমন মন্তব্যে তাকে হাইকোর্টে তলব করা হয়েছে। বর্তমানে আইন আদালতের প্রতি আপনার আস্থার জায়গা কতটুকু? আইন, আপনি উত্তরটা নিজেই দিয়েছেন, যেহেতু আদালত তাকে তলব করেছে, আদালতকে আমরা ডিসাইড করতে দিই এটা কি হলো। ঠিক আছে, আমি শুধু একটু অন্য কথা যেতে চাই। আপনি শুরু করেছেন যেটা দিয়ে, আপনি তারেক রহমানের প্রসঙ্গে এসছেন, তার তিস্তা ব্যারেজের কথা এসছে। আমি 2 সপ্তাহ আগে তিস্তা ব্যারেজে গিয়েছিলাম একটু নিজের ব্যক্তিগত কাজে। আমি যেই সিচুয়েশনটা নিজ চোখে দেখেছি খালেদ, আপনি কল্পনা করতে পারবেন না। ধুধু মরুভূমি ভুললেও কম বলা হবে, পানির লেশ মাত্র আপনি ওখানে পাবেন না যদি আপনি যান। এই জন্য লং মার্চের প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে ঘুরে আসেন। মানে লং মার্চ হচ্ছে না, আমি কথা বলছি যে এটা এমন একটা অবস্থা, শুধু বিএনপি লং মার্চ করছে বা কে করছে বড় কথা না, বাংলাদেশের 14 কোটি 16 কোটি লোকের ওর উদ্দেশ্যে অভিমুখে যাত্রা শুরু করা উচিত সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং আমিন ভাইয়ের কথায় আমি একটু কষ্ট পেলাম, উনি 77 ভুলে চলে আসলেন। ওনারা কথায় কথায় ইতিহাসের দিকে দৌড় দেন, 71-এ যেতে পারেন কথায় কথায়, কিন্তু 77 মানে বাইপাস করে ওনারা 96-তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করলেন। এটা বোধহয় ঠিক না। আমি মনে করি তিস্তা নিয়ে যারাই উদ্যোগ নিয়েছে, যতটুকুই করেছে, সেটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত আমাদের জায়গা থেকে। তবে হ্যাঁ, যেহেতু সরকার ক্ষমতায় আছে, সরকারের অবশ্য দায়িত্ব আছে কিভাবে তিস্তার পানিতে বাংলাদেশের যেটা ন্যায্য পাওনা সেটা তারা আদায় করে নেয়। কিন্তু কষ্টের জায়গাটা হচ্ছে আজকে এমন একটা পরিবেশে কথা বলছি খালেদ, দেখেন আমার খুব কষ্ট লাগছে। আমাদের প্রত্যেকেরই অত্যন্ত আপনজন, সবার খুব স্নেহভাজন শ্রদ্ধাভাজন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী, দেখেন রিজওয়ানা আপা আজকে তার স্বামী ব্যবসায়ী আবু বকর ভাই আজকে অপহৃত হয়েছে নারায়ণগঞ্জ থেকে। আমি ঠিক জানি না যে ওনার ভাগ্যে কি ঘটেছে, ওনাকে কি মানে এতদিন পলিটিক্যাল কারণে আমরা দেখেছি। আমি একটু বলে নিই, ভাগ্যটা বলবেন না, বলবেন এটাকে উদ্ধার করতে হবে, ওই কথা বলেন আপনি। আজকে দেখেন ভাগ্যের উপর ছেড়ে দিবেন না। জনগণকে আমরা প্রতিনিয়ত বিরোধী দল থেকে বলা হচ্ছে জনগণের খুন হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে। আজকে একজন ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, সে আজকে তার নিজের কাজে বের হয়েছে, কিন্তু সে আজকে বাড়িতে না, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু এই বিষয়ে আমাদের কথা হচ্ছে সরকার জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, তো সরকারের জানমালের নিরাপত্তা দেওয়া দায়িত্ব, এবং তারপরে এরকম কোন ঘটনা ঘটলে সরকার কতটা উদ্যোগ নিচ্ছে সেটা উদ্ধার করতে, সেটাও দেখা। কিন্তু আমি ভাগ্যের উপর ছাড়তে চাই না, এবং আপনি জোর দাবি জানাচ্ছেন যে উদ্ধার করছি। আমি ভেবেছিলাম এখানে মনে করি সবাই, আমিন ভাইও কিন্তু বেলার সদস্য, পরিবেশ আন্দোলনের আমিন ভাইও সেটি বলছেন যে উদ্ধার করতেই হবে। উনি সদস্য, উনি আমাদের প্রত্যেকেরই অত্যন্ত কাছে। শুধু আমরা মনে করেছিলাম যে এটা সবাই মিলে, শুধু আমার একার বিষয় না, আপনারও একার বিষয় না, প্রত্যেকেরই ব্যাপারে অত্যন্ত কাছে। শুধু আমরা মনে করেছিলাম যে এটা সবাই মিলে, শুধু আমার একার বিষয় না, আপনারও একার বিষয় না, প্রত্যেকেরই ব্যাপারে কনসার্ন হওয়া উচিত যে কোনো একজন ব্যক্তি মিসিং হয়ে যাবে এবং তাকে খুঁজে পাওয়া যাবে না কয়েক ঘন্টা। এবং এটা সরকার এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো কিছু দেখিনি। সরকারের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, তারা বলছে বিভিন্ন বিরতিতে আমরা ফিরে আসবো এই জায়গায়। আমরা যতদূর দেখেছি, আমরা সাংবাদিকরা শুরু থেকে দেখছিলাম, আমরা দেখেছি যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, আইন শৃঙ্খলা পর্যায়ে সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চয়ই আশা করবো যে সরকার কিছু মানে এইটার ক্ষেত্রে সফল হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের সঙ্গে আলোচনা করতে।
ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর তারেক শামসুর রহমান, আপনি এই তিস্তার নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের জি আমি আমিন সাহেবের সাথে একটু সংক্ষেপে বলি যে আসলে তিস্তার বিষয়টা আপনারা সবাই জানেন যে অতীতে দুটো চুক্তির কাছাকাছি আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি। সেখানে 50% একবার 50% পানি শেয়ারিং, একবার 35% পানি শেয়ারিং, এরকম একটা শেয়ারিং ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, এটা অ্যাবসলিউটলি ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রোল নাই এখানে। এটা এখন হচ্ছে অ্যাবসলিউটলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক ধরনের ইগো। এই ইগোর কারণে এই তিস্তা চুক্তিটা হচ্ছে না। এবং আমার যেটা একগুঁয়েমি, এবং আমার যেটা পারসেপশন, আমি যেটা ফিল করি যে যেটা প্রেডিকশন বলা হচ্ছে, যদি এনডিএ ক্ষমতায় আসে, তাকে সরকার ফর্ম করতে হলে যে কোনোভাবেই হোক মমতা ব্যানার্জির সমর্থন তাকে নিতে হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেক্ষেত্রে এই তিস্তা চুক্তির পানি একদম ঝুলে গেল। এবং আমরা এক্ষেত্রে যেটা ঠিকই বলেছেন যে আমাদের এই মুহূর্তে এই ভারতের দিকে তাকিয়ে এটা আমাদের তারা সমাধান করে দেবে, আমরা চুক্তি করব, সেই সমাধান নেই। আমাদের বিষয়টা এখন আন্তর্জাতিক পরিসরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত আইন কিন্তু আমাদের পক্ষে, এবং ভাটির দেশ হিসাবে আমার উজানের দেশ হিসেবে ভারত। ডক্টর তারেক শামসুর রহমান, আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি বলছি, আমাদের কিন্তু এখন আন্তর্জাতিক আইন নাই আমাদের হাতে। আন্তর্জাতিক নদী আইন আমাদের হাতে নাই। আপনি উল্লেখ করেছেন আপনি পরিবেশ আইন নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারেন, কিন্তু সেইটা অনেকগুলো আছে। কিন্তু সরকারের কাছে এই মানে সিগনেটারি হওয়ার সুযোগ আছে 1997 সাল থেকে ছিল, কিন্তু বাংলাদেশ এটার সিগনেটারি এখনো না বলে এটা এখন আইন হতে পারছে না। সেটা অন্য পার্সপেক্টিভ, কিন্তু আপনার অধিকার আপনি জানাতে পারেন ফোরামে। এবং আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন, আপনাকে আমি গতকাল একজন পানি বিশ্লেষকের সাথে কথা বলছিলাম, উনি বলছেন যে পশ্চিমবঙ্গ এখন পানি পাচ্ছে না, কারণ গজলডোবায় বাদ দিয়ে সেই পানি সরিয়ে নেওয়া হচ্ছে বিহারে। এখানে আরেকটু কথা বলি, বিহারে মানে সেটা কেন্দ্রের নিয়ন্ত্রণ। এটা কিন্তু তিস্তার জন্মটা কিন্তু আপনার সিকিম থেকে, সিকিম থেকে আসে এটা। এবং সিকিমের সমস্যাটা হয়েছে সিকিমে 5টি বাঁধ দিয়ে তারা অনেক পানি প্রত্যাহার করে নিয়ে অনেকগুলি পানি, তারা সেখানে বিদ্যুৎ উৎপাদন করছে। এখন আমাদের এই ব্যাপক আলোচনায় আমি মনে করি এখানে সিকিমকেও সম্পর্কিত করার প্রয়োজন আছে, শুধু ভারতের সাথে না। সিকিম তো ভারতের অংশ হয়ে গেছে, সিকিম তো আর ভারতের অংশ, সিকিমের তো আলাদা করে কোনো সে নাই। আমি একটু অ্যাডভোকেট আমিনুদ্দিন আপনার কাছে আসতে চাই যে আপনি নিশ্চয়ই আরেকটি ঘটনা খেয়াল করেছেন যে তিস্তার পানি প্রবাহের পাশাপাশি বাংলাদেশে রয়ের হাতে আইএসআই এর চর আটকের ঘটনা নিশ্চয়ই আপনি খেয়াল করছেন। আমাদের কি ভারত সরকারের সাথে দর কষাকষির মতো আসলে কোনো সুযোগ আর আছে আপনার কাছে? আমি সেই ভারত সরকার এই যে কথাটা আপনি বললেন, এটা কি কোনো নিশ্চয়তা আছে, আপনি কি পেয়েছেন? এটা কোনো ধরনের, এটা কোনো সত্যতা বা কোনো কিছু আমরা কি প্রমাণ করতে পারবো যে এই ধরনের ঘটনা আইএসআই এর এজেন্ট বাংলাদেশে আছে বা ইয়ের এজেন্ট এভাবে ধরছে আর ইয়ে করছে? পত্রিকায় বেরিয়েছে, সেটা আমি জানতে চাচ্ছি। কোন জায়গা থেকে রিজয়েন্ডারও আসেনি। এটা কি না, রিজয়েন্ডার না আসলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না, এবং এই বিষয়ে খোঁজ খবর করেও তিনি কিছু জানতে পারেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন যে এটা পত্রপত্রিকার খবর বলে। পত্রপত্রিকায় যে আচ্ছা, এই খবরটা যদি আমি অসত্য ধরে নেই, তারপরেও কি আপনি মনে করেন ভারতের সাথে দর কষাকষির কোনো মানে হাতে বাংলাদেশে কোনো কিছু আছে? ভারত কেন দিবে আসলে আমাদেরকে কোনো কিছু? না শুনেন, আপনি ন্যায্য পাওনা বললে তো আসলে পৃথিবীতে কিছু হয় না, যার শক্তি সেই নেয়। এটা তো হবে না। এই শক্তি যদি আপনি মনে করেন ভারত না, এখানে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমরা যদি ঐক্যবদ্ধভাবে পুরো দেশ যদি একসাথে দাঁড়াতে পারি, ভারতকে অন্য কোনো দেশে আমাদের এটা করতে পারছে না। সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কাছে। আমরা যদি এখন মনে করি কি জানেন, যে আওয়ামী লীগের সময় যদি এটা হয়ে যায় তাহলে বিএনপির ব্যর্থতা, বিএনপির সময় হলে এটা আওয়ামী লীগের ব্যর্থতা। এই কারণে আমাদের দেশে অনেক কিছু হচ্ছে না। ডক্টর রাজম শফিউল আলম, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? যে র আইএসআই এই নামগুলি আসছে পত্রপত্রিকায় ছাপা। প্রথম কথা হচ্ছে যে এই খবরটি সত্যি কিনা আমারও জানা নেই, যে র আইএসআই যে একটা স্বাধীন দেশে কিভাবে র এসে আইএসআই আইএসআই কিভাবে অপারেট করে আমার জানা নেই। তো বিষয়টি হচ্ছে যে এটি বাংলাদেশ ভারত বলে নয়, যখনই কোনো প্রতিবেশী দেশ শক্তিশালী থাকে, যেমন আপনি যদি কানাডা আমেরিকার দিকে তাকান, কানাডাও কিন্তু আমেরিকাকে অনেক বিষয়ে খুব জোরে সোরে কিছু বলতে পারে না। কারণ কি, আপনার বাড়ির পাশে যদি একজন শক্তিশালী প্রতিবেশী থাকে, তার অনেক কিছু আপনাকে মেনে নিতে হয়। তো যেটি আমাদেরকে করতে হবে সেটি হলো যে আমাদের ন্যায্য দাবি ভারতের কাছ থেকে আদায় করার জন্য আমাদের যে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করতে হবে। এখানে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার একটা কথা এসেছিল। আমার প্রফেসর তারেক শামসুর রহমান হয়তো আমাকে কারেক্ট করতে পারেন, আমি যতটুকু জানি সেটি হলো যে জিয়া রহমানের শাসন আমলে এই যে গঙ্গার পানির বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া হয়েছিল,
তো জাতিসংঘে যেটা হয় যে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে জাতিসংঘ আসলে তেমন কোনো কার্যকর ব্যবস্থাই নিতে পারে না। তো সেই সময় জিয়াউর রহমান সাহেবের সময় যখন গঙ্গার পানির বিষয়টিকে আন্তর্জাতিক জাতিসংঘে নিয়ে যাওয়া হয়েছিল, এক ধরনের ক্যাম্পেইন ছাড়া আমরা ওই কিন্তু ক্যাম্পেইন কিন্তু খুব আমরা জরুরি কিন্তু ছিল। tangible কারণ কিছু- ভারত কি আপনাকে পরিষদে- আপনি কি আপনাকে কারেক্ট করে দিতে পারি? আমি শেষ করি যে আমি টানজিবল কিছু হয়নি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে আপনি ভারতের সাথে আগে এটা ডিল করতে হবে প্রয়োজনে, হ্যাঁ, যে রিজিওনালি আমরা আরো ভারতের সাথে আপনি ডিল করবেন। গতকাল মানে অনেকগুলি চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে তিস্তার পানির প্রবাহ ঠিকই আছে। আমি একটু কারেকশন করি, একটু আমি 10 সেকেন্ড একটা জিনিস সাপ্লিমেন্ট দিতে চাই এখানে। আপনার কাছে আমার একটু অন্য প্রশ্ন ছিল, আমরা আচ্ছা, তিস্তাতে আমি অনেকখানি আছি। তিস্তাতে একটু যেতে চাই, আমি তিস্তাতে এইটা একটু কারেকশনটা করে দিই আমি একটু। আচ্ছা। 1 মিনিট। জাতিসংঘে এটা উত্থাপন করা হয়েছিল এবং আপনার বোধহয় এটা স্মরণ থাকার কথা, জাতিসংঘ কয়েকটি দেশ সেখানে মিলে তারা প্রস্তাব করে যে তোমরা এটা বাইলেটারাল সমাধান করো, এবং তারপরেই সমাধানটা হয়েছিল। 70 এই যেটা আপনি বললেন যে চুক্তিটা হয়েছিল, এটা শুধু জাতিসংঘ উদ্যোগে করা। উত্থাপন করাতে এটা করাতেই হয়েছে। হয়েছে। ব্যারিস্টার পারভেজ, আমি 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 আমার আমি প্রশ্ন কি নতুন প্রশ্ন করতে পারি? উত্থাপিত হলো না, 78 হ্যাঁ, আমি বলছি- 98 এর দিকে এসে 98 তো না, না না, এটা হচ্ছে- 77 এটা 77 হয়নি, এটা- উত্থাপিত পরে হয়েছে। যেমন আপনি আমি জেনে নেবেন। আমি বিনয়ের সাথে উত্থাপিত দ্বিমত হয়েছে পোষণ 78 করি। সালে আসলে জাতিসংঘের শেষের দিকে। উত্থাপনের পরেও কিছু হয়নি, জাতিসংঘে না, যেটা হবে, বলা হবে। হয়েছে না, না, যে এটা তোমরা উত্থাপিত কবে হলো? বাইলেটারালি না, না, উত্থাপিত কবে হলো? বাইলেটারালি আমি কিন্তু- 77 আমি কিন্তু- আমি কিন্তু- 78 আমি কিন্তু- হয়েছে। আমি কিন্তু কালকেই একজন পানি বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। পানি বিশেষজ্ঞ আমাদের স্পষ্ট অন এয়ার আমাদেরকে বলেছেন যে 77 সালে আমাদের যে চুক্তিটি, পানির চুক্তিটি, এবং 96 সালের চুক্তিটি, এই দুইটি চুক্তি আমাদের জন্য অনেক কার্যকর চুক্তি ছিল, হ্যাঁ, এবং সেটা- আমরা যথেষ্ট সেটি পরিমাণ অন্য আমরা বিষয়। আমরা যথেষ্ট সেটি পরিমাণ বলছি- সেটাতে উপকৃত হয়েছি। আমি বেশ পারভেজ আপনার কাছে আসতে চাই যে বিষয়টি আমরা বলছিলাম 2012 সালের শেষ দিকে বেগম খালেদা জিয়া সফরের মাধ্যমে অতীতের ভারত বিরোধী রাজনীতি থেকে সরে আসার কথা সরাসরি বলেছিল বিএনপি। পরে আবার আপনারা আগের অবস্থা চলে গেছেন এবং ব্যাপকভাবে যখন প্রতিদিনই ভারতের বিরুদ্ধে মেঠো বক্তৃতা দেওয়া হচ্ছে। না, এটা আমার মনে হয় না যে কথা অভিযোগটা এইভাবে সত্যি। আসলে ভারতের বিরুদ্ধে রাজনীতি করার কোনো সুযোগ নেই, কারণ ভারত আমাদের রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, আমাদের দেশে আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে। কিন্তু আপনি যে বিচ্ছিন্ন দুটো ঘটনা, যেমন একটা ঘটনা বললেন তিস্তা হচ্ছে আমাদের কমন এজেন্ডা। এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কোনো কিছু নাই, যে কোনো দেশপ্রেমিকের উচিত তিস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু আপনার স্থায়ী কমিটির সদস্য বলছেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত। প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করছে ভারত, পরে বিদ্যুৎ লাইনেও পাহারা বসাবে ভারত। সবগুলি কথা বলেছেন প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করছে ভারত, এটার সাথে আমি নিশ্চিত না, কারণ যিনি বলেছেন তিনি এটা ব্যাখ্যা দিতে পারবেন কিভাবে ব্ল্যাকমেইল করছে। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, ভারত। তবে আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছে, তারা ভারতকে জুজুর ভয় হিসেবে দেখাতে বা স্বাচ্ছন্দ্য বোধ করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমরা যারা বাংলাদেশে বাস করি, যে কোনো ব্যক্তির, শুধু মানে আমি আর আপনার বলি না, যে কোনো ব্যক্তি যারা ন্যূনতম সচেতন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের দেশটি এখন কাদের ইশারায় পরিচালিত হচ্ছে, কাদের দ্বারা আমরা খুব বেশি নিষ্পেষিত হচ্ছি, রাজনৈতিকভাবে আমার দেশটি কোন দিকে বেশি দাবিত হচ্ছে। আমার দেশের মিডিয়া বলুন, আমার দেশের গণমাধ্যম বলুন, অনেক কিছু ধরুন জুজুর ভয় দেখানো হচ্ছে যে ভারতকে কেন্দ্র করে। যে কোনো ব্যক্তি বলতে নিশ্চয়ই আপনি বিএনপির লোককে বোঝাচ্ছেন। ফলশ্রুতিতে হচ্ছে কি, ভারত যতটুকু আমার দেশে জনপ্রিয় ছিল, যতটুকু আস্থাভাজন ছিল, এই জুজুর ভয় দেখিয়ে একটি অজনপ্রিয় সরকার ভারতকে আরো অজনপ্রিয় করার একটা পায়তারা করছে। আপনি দেখবেন যে এই যে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অনেক হর্সেস মাউথ থেকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে ভারত ইজ উইথ আস, সো উই ডোন্ট কেয়ার এনিওয়ান। কারণ এমনভাবে অনেক কথা বলেছে, তারা এসব অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আমরা কারো কথায় কোনো রকম প্ররোচিত হই না, কারো কথায় আমাদের কিছু আসে যায় না, অমুকে কে হবে কিচ্ছু হবে না বলেই তারা ভারত ভ্রমণে চলে গিয়েছে। এরকম অনেক এজেন্ডা আমরা দেখেছি। মানে তারা যখন বলার চেষ্টা করেছে, ধরেন একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটিভ নির্বাচনের কথা বলেছে। আপনি কি স্পেসিফিক বলতে পারবেন কার কথা? যেমন আমি একটা কথা বলি আপনাকে, যেমন ধরেন কানাডার এমবাসেডর এসছে, পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে আমরা একটা আগামীতে পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য একটা রোড ম্যাপ চাচ্ছি, আপনারা বলুন যে সবাইকে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। তখন তারা বলেছে ইলেকশন যেটা হয়ে গেছে দ্যাটস ফাইন, এবং আমরা তারা বাইরে এসে তারা মানে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে। অনেক লোকজন আমাদেরকে প্রেস করছে যে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য, আগামীতে পার্টি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু আমরা কারো কথা শুনবো না। এই কথা বলেই সরকারের অনেক, মানে আমি নাম বলতে চাই না, তারা পরের দিনই ভারত ভ্রমণে চলে গিয়েছে। ভারত ভ্রমণ কোনটা? ভারত ভ্রমণ বলতে বুঝেছি ভারতের কাছে চলে গিয়েছে। ভারতে যাওয়া কি মিন করে? যাওয়া মিন করতে আপনি বুঝাচ্ছে যে আমরা যে প্রেসারে আছি, প্লিজ রেস্কিউ আস। আমি কিন্তু তাহলে তার মানে বলতে আমি 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 বুঝতে পারছি যে বেশ এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, মানে ভারত তাদের পাকিস্তান যাওয়া, না না কেন ভারত যাবে? আমি পাকিস্তান যাওয়ার কথা বলি, ভুল ধন্যবাদ, পাকিস্তানে কেউ আমি পাঠাতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে, কিন্তু খালেদ ভাই আপনি খেয়াল করবেন জিনিসটা, যে আসলে আমাদের নির্বাচনে, আমাদের এই আভ্যন্তরীণ রাজনীতিতে এই ভারত জিনিসটাই কিন্তু বেশি যখন আমাদের আওয়ামী লীগ বর্তমান সরকার তারা এমন ভাবে ব্যবহার করছে ভারতকে,
আমার যে মনে হয় যে ব্যবহার- আওয়ামী লীগের চেয়ে আমি আপনার সাথে যখন use করছে আমাদের আওয়ামী লীগ বর্তমান সরকার তারা এমন ভাবে ব্যবহার করছে ভারতকে আমার যে মনে হয় যে ব্যবহার- আওয়ামী লীগের চেয়ে আমি আপনার সাথে মানে একটু দ্বিমত পোষণ করে আমার মনে হয় আওয়ামী লীগের চেয়ে আমি বিএনপির জনসভাগুলি বিএনপির বক্তব্যগুলি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি আমি এমন কোন বিএনপির নেতার বক্তব্য ইদানিং আর শুনি না যেখানে ভারত নাই ভারত থাকে আর কি বেশি না, না, আর উনাদের- আমি বেশি আমিনুদ্দিন আপনার কাছে একটি প্রশ্ন করে বিরতিতে চলে যেতে চাই আমি আর এই প্রসঙ্গে থাকতে পারবো না সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় গতকাল 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু এবং ঢাকা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ওই ওয়াহিদুল ইসলাম আরিফের নাম অভিযোগপত্রে বাদ দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিহতের পরিবার যদি দেখুন, আমি সরকারি দল এখানে সমর্থক একজনের খুনের বিচার যদি এমন হয় আমরা বিরতির পরে আপনার কাছে আসি যে খুনের বিচারে যদি এই অবস্থা তো আইনের শাসনে মানুষের আস্থা না, কেন ঠিক আছে, থাকবে এটা- আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে এটা জানতে ফিরলাম আজকের বাংলাদেশে অ্যাডভোকেট আমিনুদ্দিন আমরা মিল্কি হত্যা মামলার কথা বলছিলাম তাতে টিপু এবং আরিফের নাম অভিযোগপত্র বাদ দেয় পরিবার থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেন জানায়। আমার কাছে মনে হচ্ছে কি যে টিপু বা যে আরিফ বলে আমি কোনো কিছু বলছি না যে যাদের নাম আসা উচিত এবং যাদের বিরুদ্ধে সাক্ষী আসবে তাদের প্রত্যেকের নাম থাকতে হবে অভিযোগপত্রে এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় কাউকে বাদ দেওয়া যাবে না এবং আপনি দেখছেন আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনা এখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতি করেন আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বলবো না যারা রাজনীতি করেন তারাও কিন্তু এই মামলায় আমি যে আজকে পত্রিকা যেটা থেকে বললাম তারাও কিন্তু চার্জশিটে তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে এবং আদালত এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন যারা ভিকটিমের পরিবার তারা যদি মনে করেন যে এটা প্রপার হয়নি আরো কয়েকজন আসা প্রয়োজন সেই ক্ষেত্রে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রয়ে গেছে এবং সেখানে কিন্তু ওনারা বললে কোর্ট কিন্তু এটা জুডিশিয়াল ইনকোয়ারি করে কোর্ট দিতে পারেন আমিন ভাই আপনি বিরতির সময় আমাকে জানতে চাইছিলেন যে আপনি আওয়ামী লীগের লোক কিনা আমি আপনাকে আওয়ামী লীগের লোক মনে করি না একজন আইন না, না, আমি সেটা বলছি না। আমি শুধু আমি এই আওয়ামী লীগের লোক ভাই আমি এটা অস্বীকার তো করছি না আমি 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 শুধু এই দিকে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনি এটাকে কি কাকতাল মনে হয় যে গত বছর 12 সেপ্টেম্বর বা 13 সেপ্টেম্বর আমরা দেখেছিলাম যে মতিঝিলের আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু যার কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে নিরপেক্ষ তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন 22 দলীয় নেতা এবং একজন সংসদ সদস্য পত্রিকার পাতায় রিপোর্টটি হয়েছিল এরকম শিরোনামে এক আসামির পক্ষে 22 নেতা ও এক সাংসদ কাকতালীয় ব্যাপারটা হচ্ছে যে সেই 22 যার কথা বলেছিলেন সেই জাহিদুল ইসলামকেই আসলে এজাহারভুক্ত দেখেন, আসামি থেকে বাদ দেওয়া হয়েছে। কেউ দাবি করা এবং এটা কাকতালি হতে পারে কারণ কেউ দাবি করলেন এবং যদি দেখা যায় যে সাক্ষী প্রমাণ নীতি যে ও তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী না আসছে না বা জোগাড় হচ্ছে না তখন কিন্তু তাকে আপনি চার্জশিট মুক্ত করতে পারেন না কারণ চার্জশিটের সাথে কিন্তু কেস ডায়েরিটা থাকে সিডি যেটা আমরা বলি কেস ডায়েরি সেখানে কিন্তু সবার 161 স্টেটমেন্ট গুলো থাকে আপনি এখানে মনে করছেন যে আইন তার নিজস্ব গতিপথেই আছে হ্যাঁ এখানে। যদি ভুল হতে পারে যদি কেউ মনে করে যে সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের ব্যবস্থা রয়ে গেছে এটা কিন্তু ইচ্ছা করলেই আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্ত সংস্থা ইচ্ছা করলে একজন বাদ দিলে হবে না তখন ভিকটিমের যে পরিবার তারা ক্ষতিগ্রস্ত যে পরিবার তারা কিন্তু আদালত দিতে পারেন এবং আদালত তাদের সাক্ষী নিয়ে তাদের ওই আর ফার্দার পুলিশের কাছে না পাঠিয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে না পাঠিয়ে আদালত নিজেই কিন্তু আপনি- তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন আপনি নিদানটা খালেদ আমি বলছেন, জাস্ট 10 সেকেন্ড নিদান সাপ্লিমেন্ট দেই যেহেতু এটা লিগ্যাল ম্যাটার আমিন ভাই যেটা বলার চেষ্টা করেছে দিস ইজ ওয়ান্ডারফুল উনি ওনার জায়গা থেকে ঠিকই বলেছেন কিন্তু প্রশ্নটি হচ্ছে এই মিল্কি হত্যাকাণ্ডটি অন্যতম আলোচিত হত্যাকাণ্ড এবং উনি একজন সরকার দলীয় নেতা এবং সমর্থক ছিলেন ওনার পরিবারই আজকে বিচারের জন্য ওনাকে এই শুধুমাত্র বিচার শুরুও হয়নি মাত্র অভিযোগপত্র দাখিল করেছে তার মধ্যেই ভূত ঢুকে গিয়েছে সুতরাং বাকি অভিযোগপত্রগুলি কিভাবে হয় আমার দেশে সে ব্যাপারে বোধহয় আর কোনো মন্তব্য করার কোনো অবকাশ থাকে না আমরা তার মানে তাকেই আমরা- আজকে না, না, আজকে আপনি সেই কি- পরিবারকেই আপনি আজকে কি সেই 161 অভিযোগপত্র statement দেখা হয়েছে আমাদের কেউ অভিযোগ দেখছে করা তো? হচ্ছে। আমরা কেউ দেখি নাই আমরা দেখছি কিন্তু এই যে কথাগুলো অভিযোগ বলে তো আসছেন, এর বিরুদ্ধেই তাকে এই অভিযোগ কথাগুলি- না না অভিযোগপত্র কিসের ভিত্তিতে হয় আমার বন্ধু হয়তো জানেন না এই কথা- 161 স্টেটমেন্টের ভিত্তিতে হয় তো 161 স্টেটমেন্ট না দেখেন কিভাবে এটা এখন এটা নিয়ে 161 কথা যে বলবো? আসামিদের জন্য কথা বলা হচ্ছে না, সে exactly, দুজন আসামি আমি 161 স্টেটমেন্টটা আপনি যত জোর দিয়ে বলছেন আমরা কিন্তু দেখেছি যে মিল্কি হত্যার যে প্রধান আসামি তারেক সে কিন্তু আবার সরকারের হেফাজতে নিহত হয়েছে সেই সূত্রটিও কিন্তু ছিন্ন হয়ে গেছে আমরা 161 এর Not উপর আর only এত that, বেশি 164 আমি হতো। না আমি বলি 161 এর উপরেই আমরা সেরকম খালেদ বেশি ভাই, আস্থা আপনি কেমনে রাখতে আরেকটু খেয়াল পারবো করে ম্যাজিস্ট্রেটের দেখবেন কাছে সামনে দেওয়া যে- জবানবন্দি যে দিতে দুইজন পারবো। আসামির কথা বলা mistake হচ্ছে। না, আর আমি স্বীকারোক্তি বলছি বলে পুলিশ- জবানবন্দি। না ওইটা হলো 164 164 আমরা যখন তদন্তে যায় তারা ও, তদন্তের পুলিশ ক্ষেত্রে। যেটা করে সেটার ভিত্তিতে কিন্তু তদন্ত রিপোর্ট না, দাখিল করে সেইটার উপরে বা CRPC কেমনে- 173 তে যেটা আমরা চার্জশিট বলি না, সেইটার যদিও উপরে আইনে আমরা- চার্জশিট বলে কোনো কথা নাই সেইটার উপরে- পুলিশ তদন্ত রিপোর্ট বলে যেটাকে আইনে সেইটার উপরে আমরা কতটা আস্থা রাখবো আমি একটু অধ্যাপক আজম শফিউল আলমের কাছে আসি যে উপজেলা নির্বাচনে বেশিরভাগ সময় ছুটিতে বিদেশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আজ তিনি সাংবাদিকদের বলেছেন আমি থাকলেও সহিংসতা হতো
উপজেলা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা দমনে সরকার কি ব্যর্থ কিনা, কারণ তিনি বলেছেন যে এই সহিংসতার দায় নির্বাচন কমিশনের নয়। এই সহিংসতার দায় আসলে তাহলে কার? এই সহিংসতার দায় কিন্তু সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের উপরই বর্তায়। কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনস্থ থাকে এবং নির্বাচন কমিশন চাইলে যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো আজকে সিইসি যেটি বলেছেন যে তার দায় দিন নির্বাচন কমিশন নিবে না, এটি আমাকে অবাক করেছে আসলে এই বক্তব্য। এবং তিনি আরো বলেছেন এই অনিয়ম ও সহিংসতা সে বিচ্ছিন্ন ঘটনা, ছুটি কাটিয়ে এসে তার এই বক্তব্য মানে নির্বাচন সহিংসতা সম্পর্কে বক্তব্য অধ্যাপক তারাক শামসুর রহমান কিছু বলবেন? আমি 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 অধ্যাপক আলমের সাথে একদম পুরোপুরিভাবে একমত। আইনই বলে দিচ্ছে যে এটা নির্বাচন পরিচালনার কর্মকাণ্ড করবে হলো নির্বাচন কমিশন। এবং আমার কাছে খুব অবাক লাগে যে এই লোকটি এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা নির্বাচনের মতো বিষয়, উনি 1.5 মাস উনি ছুটিতে চলে গেলেন। কিভাবে উনি ছুটিতে যেতে পারেন এরকম একটা অনুষ্ঠানকে সামনে রেখে? অর্থাৎ আমার বিবেচনায় উনি এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখেননি। অর্থাৎ নির্বাচনটাকে এত বড় যেটা সিরিয়াস কর্মকাণ্ড, এই সিরিয়াস কর্মকাণ্ডকে উনি গুরুত্বের সাথে না নিয়ে উনি ছুটিতে চলে গেছেন। এমনও কি হতে পারে যে বিএনপি তো খুব অপছন্দ করছিল উনাকে, সেজন্য উনি চলে গেছেন? সেটা না, বিএনপি প্রথম থেকে এই রকিব কমিশন, রকিবউদ্দিনকে মানে একে অযোগ্য লোক এরকম অনেকবার বলার পরে উনি কি হতে পারে? এটা তো বিএনপি তার অবজারভেশন থেকে বলেছে, কিন্তু মুশকিলটা বিষয়টা হচ্ছে যে আপনি তো পুরো নির্বাচন কর্মকাণ্ডের সাথে আপনি প্রত্যক্ষ, আপনি তো লিডার, ইউ আর দ্য লিডার, আপনি তো নির্বাচনটা পরিচালনা করবেন। আপনি সেটাকে অর্ধকভাবে রেখে শুরু করে দিয়ে আপনি আমেরিকাতে যান কিভাবে? এবং তারপর এসে উনি যেভাবে কথা বলেছেন দায় নেবে না, তাহলে দায়টা কে নেবে? দায়টা আমি খালেদ এখানে 10 সেকেন্ড সাপ্লিমেন্ট করতে চাই। কমিশনের দায়িত্ব। স্যার যে কথাটা বললেন, জি 10 সেকেন্ড আমি সেটা যে যাচ্ছি যে করতে পারলে বর্তমানে ভালো হয়। নির্বাচন কমিশনের যে কথাটা স্যাররা এবং আলম ভাই যেটা বলেন ভেরি মাচ কারেক্ট। প্রবলেমটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা কন্ডাক্ট করে বেসিক্যালি হচ্ছে সাবজেক্ট টু কনফার্মেশন ফ্রম দা স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু অ্যাসিস্ট করবে নির্বাচন কমিশনকে। শুধু এখানে সরকারের দায় হচ্ছে 50-50, সরকার এবং এই নির্বাচন কমিশন, কারণ এটা কোনো জাতীয় নির্বাচন না। তো সম্পূর্ণভাবে আপনি দায়টা নির্বাচন কমিশন চাপাতেও পারবেন না, কারণ এখানে একটা সরকার ক্ষমতায় আছে। সরকারের লজিস্টিক সাপোর্টের উপর, প্রশাসনিক সাপোর্টের উপর নির্ভর করছে নির্বাচনটা কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে। সেখানে নির্বাচন কমিশন শুধু মাত্র সাপোর্টটা নিবে সরকার থেকে। আমি যতটুকু সংবিধানটা দেখেন, স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণরূপে সরকার শুধু কনফার্ম করার পরে নির্বাচন সংগঠিত হবে। জাতীয় নির্বাচন কিন্তু সরকারের দায় দায়িত্বের উপর নির্ভর করে না। আমি শুধু এই জায়গার মধ্যে আমি সংবিধানে একটু কথা বলি ভাই। উনি যেটা বলছেন স্থানীয় জাতীয় কি জানি আমাদের ন্যাশনাল জাতীয় নির্বাচন যেগুলো সরাসরি তারা করে, আর স্থানীয় সরকারটা যেটা হয় সরকার তাদেরকে অনুরোধ করে, শুধুমাত্র ওইটুকু সরকার দায়িত্ব যে আপনার নির্বাচনটা করেন। আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে নির্বাচন কমিশন যদি মনে করে, আমি পারভেজ ভাইয়ের সাথে ওই জায়গাটাতে একমত হচ্ছে, নির্বাচন কমিশন যদি মনে করে সরকার তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না, তাকে লজিস্টিক সাপোর্ট দিতে, আইন শৃঙ্খলা তৈরি, নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করতে পারতো, সেই সময় সেটা বলতে পারতো এবং সেইটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমি একটা সরকার ডেট দেওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশন। এবং আমি কিছু সরকারি চাকরি করেছি, আমাকে বলা হয়েছে যে আজকে থেকে তোমার চাকরি নির্বাচন কমিশনের আপ্ত হয়ে গেছে। আমাদের সামনে আমাদের ভারতের নির্বাচন আপনি দেখেন, পশ্চিমবঙ্গে 4-7 জন কর্মকর্তাকে পরিবর্তনের পরে প্রধান মুখ্যমন্ত্রী কি বললেন, আমি এটা মানবো না, সুর করে মানতে বাধ্য হয়েছিলেন। তাহলে খালেদ আমাকে বলুন যে নির্বাচনটি সংগঠিত হয়েছে, আমাদের এত সহিংসতা হয়েছে, একটি অ্যাকশন দেখান যে একটা ওসি বা একটা এসপি বা একটা ডিসি বিরুদ্ধে কোনো প্রিজাইডিং অফিসার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে, কিছু ওসি এসপি ডিসি বদলানো হয়েছে, সেটা আইসোলেটেড, এটা এই সংসদ কিছুই না। দায়িত্বটা কার? এই দায়িত্ব নির্বাচন কমিশনের, স্কয়ারলি নির্বাচন কমিশন, তাদের ব্যর্থতা। আপনি দেখেন শামসুল হুদা চৌধুরী, তবে নির্বাচন কমিশনের ব্যর্থতা বললে আমিন ভাই আপনি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের সমর্থন করেন, সেইটা দাবিতে আমি বলছি আমরা একটা বিরতি নিচ্ছি। নির্বাচন কমিশনের ব্যর্থতাও যদি হয় তাতেও কি সরকারের ব্যর্থতা ঢাকা পড়ে কিনা, সেই প্রসঙ্গে আমরা একটু বিরতির পরে আসি। সরকার তো প্রতিষ্ঠান না, সরকার হচ্ছে সরকার। বিরতিতে যাওয়ার আগে আমি একটা জিনিস খালি অ্যাড করতে চাই, আমরা যারা সরকার বিরোধী তারা সুযোগ পেলেই যে সরকারকে টেনে আনি, পারভেজ ভাই কিন্তু এটাই দেখালেন যে আমরা যে কোনো মূল্যে সরকারকে প্রোটেক্ট করতে চাই, এটা লজ্জাজনক। আর আমরা আইনজীবী, আমাদের সংবিধান দেখে কথা বলা উচিত আমাদের। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। আজকের বাংলাদেশ
ফিরলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনারই আজকে ভারতীয় জাতীয় নির্বাচন নিয়ে একটি লেখা শেষ লাইন হচ্ছে, আগামীতে যেই সরকার গঠন করুক ভারতীয় নীতিতে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। স্যার, আপনি যদি খুব সংক্ষেপে সংক্ষেপে আমি যদি এটা বলি যে ভারত যে তাদের যে পলিসি, তাদের যে নীতি নির্ধারণ করে, তাতে করে কোনো দলের বিষয়টা প্রাধান্য পায় না বেশি, তারা প্রাধান্য পায় রাষ্ট্রীয় নীতি। অর্থাৎ কংগ্রেস যে নীতি প্রণয়ন করেছিল সেই নীতিটাই আলটিমেটলি থেকে যাবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন হবে এটা আমার মনে হয় না। এবং যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে, যেমন আমরা তিস্তার কথা আমরা আলোচনা করছি, সেই তিস্তার চুক্তির সম্ভাবনা ক্ষীণ, আপনার এনক্লেভস যে স্থল চুক্তি হওয়ার সম্ভাবনা সেটা ক্ষীণ, এবং ট্রেড ডেফিসিট এটার সম্ভাবনা কম। এটা সরকার পরিবর্তন হলেই যে এটা পরিবর্তন হবে না, কারণ ভারত তো বড় শক্তি, সে সবসময় চাইবে তার এই শক্তিমত্তাটা ধরে রাখতে, যে কারণে বাংলাদেশের যে অবস্থানটা ছিল, বাইলেটারাল রিলেশনটা যে পর্যায়ে ছিল, এটা সেইভাবেই থেকে যাবে, পরিবর্তনের সম্ভাবনা খুব কম। অ্যাডভোকেট আমিন, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বিভিন্ন এসএমএস পাঠাচ্ছে, একটি এসএমএস শুধু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে রুবায়াত, উনি বলছেন যে আমার বাবা মারা গেছেন 12/3/2008-এ, ভাই মারা গেছেন 21/3/2012-তে, দুটি মামলা চলছে, কিন্তু আগামী 20 বছরও আসামি ধরতে পারবে এরকম আমার মনে হয় না। এটা অনেকে এরকম মনে করে থাকেন। দেখেন, আমাদের এটা বিচার ব্যবস্থা সামগ্রিকভাবেই আমাদের একটা ব্যর্থতা। কারণ আমাদের দেশে যে বিচার ব্যবস্থাতে শুধুমাত্র বিচার আইন আদালত কিছুই করতে পারে না যদি তাদের কাছে সাক্ষীটা উপস্থাপিত না হয়ে থাকে। এবং এই যে সাক্ষী উপস্থাপনের দায়িত্ব কার? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে তারা পারে না, এবং একজন কর্মকর্তা হয়তো 50টা বা 40টা মামলা তিনি তদন্ত করেন। এইখানে কতগুলো মানবিক তাদের কতগুলো কারণে, সীমাবদ্ধতার কারণে তারা পারছে না। এইখানে কিন্তু আমাদের কিছুটা কাজ করতে হবে। এবং মামলার বিচারের দীর্ঘসূত্রতার একটা সাক্ষী নিতে একজন আদালত কিন্তু বিচারকরা নিজের হাতে লেখেন, উনি কিন্তু একটা দুটো সাক্ষীর বেশি আর নিতে পারেন না একদিনে। এই ধরনের বিভিন্ন কাজ, এবং আদালতের সংখ্যা না বাড়ানো হলে কিন্তু এইভাবে এই গতিতে চললে কিন্তু বিচার ব্যবস্থা আরো বিলম্বিত হবে। এই কারণে নিচে ট্রায়াল কোর্টের সংখ্যা আরো বাড়াতে হবে যদি বিচারটা ত্বরান্বিত করতে হয়। আমার মনে হয় এখানে একটু কাজ করতে হবে, এবং সাক্ষীগুলোকে কিভাবে আরো বেশি তাড়াতাড়ি আদালতে আনা যায়, অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা, না শুধু এই সাক্ষী না, প্রযুক্তির ব্যবহার করলে হয়তো আরো সম্ভাবনা বাড়বে, যে বাইরে যেগুলো আমরা দেখি ডিএনএ টেস্ট বা এগুলো। রাইট। একজন গণযোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক আজম শফিউল আলম, আপনার কাছে জানতে চাইবো যে ভারতের থেকে দাবি আদায়ে গণমাধ্যমের আদর্শ ভূমিকা কি হওয়া উচিত আমাদের গণমাধ্যমগুলো? আমাদের গণমাধ্যমের আদর্শ ভূমিকা হওয়া উচিত হচ্ছে যে এই যে ইস্যুটা যে যৌক্তিক কোনো একটা ইস্যু, আমাদের গণমাধ্যমগুলোর বা আমাদের যেটা হয় যে সাধারণত আমরা সেন্সেশনালাইজ করার চেষ্টা করি, যে সেন্সেশনালাইজ না করে যেই জিনিসটা, যে আজকে তিস্তার যে সমস্যা, তিস্তার যে প্রবলেম, তিস্তার পানি না পাওয়ার কারণে আজকে যে মরুভূমিতে পরিণত হচ্ছে কোনো অঞ্চল, সেই বিষয়টাকে দেশীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে তুলে ধরে, এবং ভারতের বিশেষ করে আপনার ভারতের ভিতরেও কিন্তু সমস্যা আছে, যে ভারতের বিভিন্ন অঞ্চলে, যেমন পশ্চিমবঙ্গের লোকেরও অন্য অঞ্চলের পানি নিয়ে অন্য অঞ্চলের লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, যে ভারতের মধ্যে যে শক্তিগুলো আছে তাদের সাথেও যোগাযোগ স্থাপন করা, যে যারা এই বিষয়টাকে আসলেই ডিল করতে চায়। মোদ্দা কথা যেটা, এটাকে সমস্যা হিসেবে দেখে এটাকে জাতীয়ভাবে একসাথে এটার মোকাবেলা করতে হবে, এটা নিয়ে রাজনীতি না করা, যে এটা আওয়ামী লীগের ব্যর্থতা বা এটা বিএনপির ব্যর্থতা, এইভাবে না দেখে বস্তুনিষ্ঠভাবে বিষয়টিকে উপস্থাপন করা। বেশে পারভেজ, আপনি বলবেন যে এটাতে যদি আমরা আইনি প্রক্রিয়ায় আমরা আসলে কি করলে আন্তর্জাতিকভাবে আমরা একটা সুবিধাজনক অবস্থান থাকবো? কিন্তু আলম ভাই যে কথাটা সব বলার চেষ্টা করলেন, যে আসলে যদি ইসের মধ্যে হয়, মানে আমরা যদি যে বক্তব্যই দেই, এখন বিরোধী দলের যদি আমাদের সমর্থক ভাবা হয়, তাহলে যদি আমরা কোনো কারণে ভারতের বিরুদ্ধে বলি, তারা সঙ্গে সঙ্গে, আমি বুঝি না তারা কেন ভাবেন যে তাদের বিরুদ্ধে বলা হলো। হ্যাঁ, এটা একটা সমস্যা। তারা কিন্তু বললেন গণমাধ্যমে তুলে ধরতে হবে। এখন স্থানীয় গণমাধ্যমে তো এই প্রসঙ্গটা আসছে, আমি তো কিন্তু গণমাধ্যমেই বলছি কথাটা। এখন বলার সঙ্গে সঙ্গে উনি কিন্তু সেটাকে ডিফেন্ড করে উত্তর দেওয়ার চেষ্টা করেন। না, আমি জানি না কেন এটা। নাম্বার 1 আমি শেষ করি। সেকেন্ড, না হয়ে থাকলে ভালো, না হয়ে থাকলে ভালো, কিন্তু আমি মনে করি আমার পারসেপশন মনে হচ্ছে এটা। আর আপনি যে জায়গাটা যে আইনের যে ব্যাপারটি আছে, আইন জিনিসটি তো আসলে সবার আগে হচ্ছে মাইন্ড সেটআপের প্রশ্ন। আপনি দেখতে হবে যে গভর্নমেন্ট কিভাবে এটাকে অ্যাড্রেস করছে। এখন গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা ভারতকে আস্থায় নিয়ে কাজটি করব, আস্থায় নেওয়ার জায়গাটা কিন্তু সরকারকে শুধু একা দায়িত্ব দিলে হবে না, জনগণকে সেই দায়িত্ব পালন করতে হবে, ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। কিন্তু সরকার যেমন আজ 25 বিএনপি থেকে একটি রোড মার্চ চাপে, আমি মনে করি সরকারের
ফুল সাপোর্ট এখানে থাকা উচিত। শুধু তাই না, এখানে যাতে আরো বেশি পার্টিসিপেশন হয়। সরকার যদি মনে করে বিএনপি এটা বড় করছে, ওকে লেট বিএনপি শেষ হয়ে যাক 30 তারিখে, ওনারা 24, 25, 26 যেদিন মনে করে ওনারা একটা লং মার্চ করবে। আমি আলাপ তাহলে শেষ হবে বাক্য, কি, এটা জি, আইনি জি, জি। প্রক্রিয়া এবং শেষ রাজনৈতিক বাক্য, আমরা প্রক্রিয়া একদম হবে 10 আরো সেকেন্ড। বেশি জি, জি, strong। প্রথম কথা হচ্ছে যে উনি কি অবান্তর বিষয় নিয়ে আসলেন আমি জানি না, কারণ আমি ভারতের আইনে কি পক্ষে হতো আমি জানি না। কোনো কথা আমি বলিনি পানি নিয়ে। তবে আমি যেটা মনে করি লং মার্চের চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আইনি প্রক্রিয়া। যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করা। আমরা আশা করব যে এই তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্যেও আমিন ভাই আমাদেরকে বলেছিলেন যে অনেকগুলি বিষয় আছে যেগুলি খেয়াল করতে পারে, সরকার নিশ্চয়ই এগুলি খেয়াল করবে। অবশ্যই। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক আমি ধন্যবাদ। আশা এই করছিলাম ছিল পারভেজ আজকের হোসেন বলবেন বাংলাদেশে যে আইনে কি করা আছে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।